হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো হিস্ট্রি সাবজেক্ট ক্লাস 9 চ্যাপ্টার 5 অর্থাৎ বিংশ শতকে ইউরোপ। এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আর এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমি তোমাদের বলবো, আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ যারা ক্লাস 9-এ পড়ো, সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টারের অর্থাৎ 5 চ্যাপ্টার বিংশ শতকে ইউরোপ, এই চ্যাপ্টারটা কিন্তু আছেই। এই চ্যাপ্টার থেকে যদি আমরা কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা ভীষণই ভালো হবে। তাই যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছো, তারা অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে। আর কি করবে, এই চ্যানেলের যে পরবর্তী ভিডিও আছে তার জন্য আরও কমেন্টস করবে যে আর কি ধরনের ভিডিও বা কী ধরনের টপিকের উপরে তোমাদের প্রশ্ন দরকার, সেটা যদি একটু কমেন্ট বক্সে লিখে দাও, তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে হাজির করতে পারি। তাহলে আজকে চলো, আর আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই চ্যানেলে অর্থাৎ ভিডিওতে। দেখো, বিংশ শতকে ইউরোপ, এই বিংশ শতকটা কি অর্থাৎ 2000 অর্থাৎ 2000 সাল, এই 2000 শতাব্দী সাল না 2000 শতাব্দী, এই 2000 শতাব্দীতে সাধারণত এই ইউরোপে নানান কারণ ঘটেছিল। অর্থাৎ নানান কারণের মধ্যে এই রুশ বিপ্লব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো যে এই বিংশ শতকের সূচনাটা একটু যদি আমরা দেখে নিই বই থেকে। দেখো, বিংশ শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন প্রান্তের সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। অর্থাৎ শিল্প বিপ্লব হয়ে গেছে, শিল্প বিপ্লব ঘটার পরে বিভিন্ন কারণে কিন্তু এর প্রভাবটা পড়েছে। এই সময় এই পচনশীল জারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে রাশিয়ার মানুষ স্বদেশে অর্থাৎ সে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। এটাই হচ্ছে বিংশ শতকের সূচনা। দেখো, এর পরের পয়েন্টস আমি আসবো। দেখো, রাশিয়া জারতন্ত্র থেকে সমাজতন্ত্র অর্থাৎ ঊনবিংশ শতকের শুরুতে ইউরোপ ও এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। এই রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত থাকার কারণে সেখানে কিন্তু জারতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এই জারতন্ত্র থেকে আমাদের আসতে হয়েছে, অর্থাৎ রুশবাসীদের আসতে হয়েছে সমাজতন্ত্র থেকে। দেখো, এই সময় রাশিয়ার জারতন্ত্র নামে এক স্বৈরাচারী ও অনগ্রসর শাসন প্রচলিত ছিল। এই রাশিয়ার স্লাভ, তাতার, মঙ্গল, ল্যাডাস প্রভৃতি জাতি, এই ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ইসলাম, ইহুদি প্রভৃতি ধর্মের মানুষদের বাস ছিল। ইউরোপের সভ্যতা ও সংস্কৃতির তুলনায় রুশ সমাজ সংস্কৃতি ছিল অত্যন্ত অনগ্রসর। এই অনগ্রসর পথটাকে পেরিয়ে আমরা যদি রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তার লক্ষ্যে কিন্তু এই ইউরোপে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের সূচনা। এবার দেখো, এখানে একটা ঘরের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে, অর্থাৎ দেখো এই ঘরগুলো আমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হয়। দেখো, জেনে নেওয়া ভালো। অর্থাৎ জানো কি যে রাশিয়ায় রাজা চতুর্দশ আইভান 1547 খ্রিস্টাব্দে প্রথম জার উপাধি নিয়েছিলেন। আবার ইতিহাস বইটি পড়তে গেলে এখানে কিন্তু সব লাইনে প্রায় কোশ্চেন লুকিয়ে থাকে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের কিছু কোশ্চেন সিলেক্ট করতে হয় যেগুলো আমাদের পরীক্ষায় আসবেই বা 100% কমন। ওর থেকেই বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসবে। সেই কোশ্চেনগুলো কেমন করে আসতে পারে এমসিকিউ, অর্থাৎ টিক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর ম্যাচিং, এই ধরনের বা প্রশ্ন করেও আসতে পারে। তো সেই ধরনের কোশ্চেনগুলো আমি কিন্তু সিলেক্ট করেছি, সেটা তোমাদের সামনে পরে শেয়ার করব। তার আগেই আমি বলবো যে এটা একটু দেখে নেওয়া হলো। পরবর্তীকালে এই মেথাইল, রোমানন নামে এই জৈনক ব্যক্তি 1613 খ্রিস্টাব্দে রাশিয়ার রোমানন বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজাদের জার এবং রানীদের জারিনা বলা হতো। দেখো, এই জার অর্থাৎ জার কথা হতো রাশিয়ার যারা শাসন করতো তাদেরকে জার বলা হতো, আর এই তাদের রানীদেরকে বলা হতো জারিনা। এই জার আর জারিনারাই কিন্তু রাশিয়ায় কিন্তু শাসন করত। দেখো, এই জার ও জারিনাদের শাসনতন্ত্র এই জারতন্ত্র নামে পরিচিত। তো রাশিয়াবাসী এই জারতন্ত্রকে দূরে সরিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু এই বিপ্লবটা করেছিল। তো অর্থাৎ ঊনবিংশ শতকের কারণটাই, অর্থাৎ ইউরোপে ঊনবিংশ শতকের প্রধান কারণই কিন্তু এইটা। এবার আমরা চলে যাব যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। দেখো, যে রুশ বিপ্লব অর্থাৎ 1917 খ্রিস্টাব্দের সামাজিক রাজনৈতিক
অর্থনৈতিক পটভূমি, এখান থেকে একটা কিন্তু বড় কোশ্চেন তোমাদের আসবে। এই বড় কোশ্চেনটা কিন্তু আমি এখানে বোর্ডে লিখে রেখেছি, এটা এক্সপ্লেন করবো সুন্দরভাবে, তোমরা একটু দেখে দেবে, পরে এটা এক্সপ্লেন করছি। দেখো, এই রাশিয়ায় রুশ বিপ্লব হওয়ার পেছনে কিছু কিছু বিপ্লব হওয়ার কারণে কিছু কারণগুলো সাধারণত কিছু পটভূমি থাকে, সেই পটভূমিগুলো ছাড়া কিন্তু বিপ্লব আসতে পারে না। আজকে আমি বললাম যে কালকে বিপ্লব শুরু, এটা কিন্তু কখনোই হতে পারে না। যেমন আমরা যখন বাড়ি তৈরি করি তখন দেখা যায় যে কি না, বাড়ি তৈরি করা আজকে দেখলাম ফাঁকা জায়গা, কালকে দেখলাম একটা 10 তলা বাড়ি হয়ে গেছে। সেই 10 তলা বাড়ি কিন্তু সেখানে কোনো মতে সম্ভব নয়, তার জন্য জায়গা নির্দিষ্ট করা থাকে, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম থাকে, বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, জোগাড় করে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেই বাড়িটা তৈরি হয়। ঠিক রুশ বিপ্লবে কিন্তু তৈরি হওয়ার পেছনে কিন্তু এই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই গুরুত্বপূর্ণ কারণগুলো যদি আমরা একটু দেখে নেব পোস্টের মধ্যে দিয়ে, এটা পরে এক্সপ্লেন করব। তার আগে আমি চলে যাব যে এই প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ এই 14 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে দেশবাসী, অর্থাৎ বিশ্বযুদ্ধ মানে সারা দেশব্যাপী বিশ্বযুদ্ধ হয়েছিল। এই বিশ্বযুদ্ধ হওয়ার কারণে দেখো, জারতন্ত্রের অধীন রাশিয়ার শ্রমিকরা উপলব্ধি করে যে জারতন্ত্রের অবসান না ঘটালে তাদের অবস্থার উন্নতি সম্ভব নয়। এরপর তারা ক্রমে রাশিয়ার বলশেভিক দলের নেতৃত্বে সংগঠিত হতে থাকে এবং 1905 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন কারখানায় শ্রমিক ধর্মঘট শুরু করে এবং 1914 খ্রিস্টাব্দ প্রায় 9 লক্ষ শ্রমিক এই ধর্মঘটে অংশগ্রহণ করে। তাই আমি বললাম না যে একটা বিপ্লব বা আন্দোলন তৈরি হতে গেলে কিন্তু তার একটা পটভূমি লাগে, একটা নির্দিষ্ট সময় লাগে, সেই সময় ব্যতীত কিন্তু সেটা বিপ্লব বা পরিবর্তন আসতে পারে না। এবার দেখো, এই প্রথম বিশ্বযুদ্ধের একটা কুফল পড়েছিল। কি কুফল পড়েছিল? যে রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয় আর এই দেশবাসী বিপদের মুখে ঠেলে দেয়। সেনাবাহিনীতে কৃষকদের সঙ্গে যোগ দিতে সেনাবাহিনীতে কৃষকদের যোগ দিতে বাধ্য করা হয়। এবার দেখো, কৃষির উপর নির্ভর করেই দেশের কিন্তু উন্নতি। তো এই কৃষকদের ধরে নিয়ে গিয়ে যদি আমরা যুদ্ধক্ষেত্রে লাগাই, তাহলে কি হবে? কৃষিক্ষেত্রে একেবারে অচল হয়ে পড়বে। তো রাশিয়ায় কিন্তু সেটাই ঘটেছিল। এবার দেখো, আহ, এবার সেনাবাহিনীতে কৃষকদের যোগ দিতে বাধ্য করা হলে কৃষিকাজে ব্যাহত ঘটে এবং কৃষি উৎপাদন হ্রাস পায়। ফলে খাদ্যের অভাব দেখা দেয় এবং খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বেড়ে যায়। তো আমরা দেখেছি, আমরা যারা গ্রাম বাংলার মানুষ, ধরো আমি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় সাধারণত বন্যার কবলিত এলাকা, যখন বন্যা হয়, বর্ষাকালে বন্যা হয়, তখন কিন্তু দ্রব্যমূল্য প্রচুর বেড়ে যায়। কেন না? তখন জিনিসের চাহিদার তুলনায় প্রয়োজনটা বেশি হয়ে পড়ে। আর প্রয়োজন বেশি হলে জিনিসপত্র, যারা মুনাফাভোগী ব্যবসায়ী অর্থাৎ লোভী ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, তারা কিন্তু সেই জিনিসপত্রগুলোর দাম কিন্তু দ্বিগুণ থেকে আরও বেশি বেশি করে বিক্রি করতে থাকে। তো এখানে কিন্তু রাশিয়ায় কিন্তু সেটাই হয়েছিল। তো খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত মূল্যবৃদ্ধি হয়ে যায়। এই সময় কয়লা উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলে কয়লার অভাবে বহু কারখানা বন্ধ হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 60 লক্ষ রুশ সেনার মৃত্যু হয় এবং রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জার্মানির দখলে চলে যায়। ফলে কৃষক, শ্রমিক ও অন্যান্য সাধারণ মানুষ যার শাসনের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে। তাহলে সাধারণ মানুষ যদি যুদ্ধক্ষেত্রে চলে যায়, সাধারণ মানুষকে যদি কৃষিকাজ থেকে তুলে নিয়ে চলে যায়, সাধারণ মানুষকে যদি ঘর থেকে তুলে নেওয়া যায় যে আন্দোলন করতে বা যুদ্ধ করতে, তাহলে কি হবে? তারা তো অবশ্যই ক্ষিপ্ত হয়ে পড়বে। তাই তারাও কিন্তু এই জারতন্ত্রের উপরে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠেছিল। তা দেখো, এইবার আমি চলে যাব যে এখানে চলে যাব আমরা পরের পাতাতে। দেখো যে এই সমকালীন বিপ্লব সমাজ, রাজনীতি ও অর্থনীতির রুশ বিপ্লবের প্রভাব। তো আমি বলেছি যে একটা বিপ্লব হলে সেই বিপ্লবের কারণ কিন্তু সমাজে প্রভাব পড়ে, অর্থাৎ সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটার শিক্ষাগত দিক থেকে, উন্নতগত দিক থেকে কিন্তু পরিবর্তন হতেই থাকে। আর রাজনৈতিক প্রভাব, হ্যাঁ, রাজনৈতিক দ্বন্দ্ব কলহ বেড়েই থাকে এবং রাজনৈতিক দ্বন্দ্ব কলহ যত দেশে বাড়বে ততই কিন্তু অরাজকতার সৃষ্টি হবে। তাই রাশিয়াতে কিন্তু এটাই হয়েছিল। এবার দেখো, রাজনৈতিক প্রভাব হলে এবং অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ যুদ্ধ হলে বা আন্দোলন হলে কিন্তু এই অর্থনৈতিক দিকে কিন্তু ভীষণ প্রভাব পড়ে। অর্থাৎ সেই ভীষণ প্রভাবটা পড়ে কৃষিক্ষেত্র থেকে আসতে পারে, কারখানা থেকে আসতে পারে, উৎপাদন ক্ষেত্র থেকে আসতে পারে। এই উৎপাদন, কৃষি, এইগুলো যদি না থাকে বা শ্রমিক যদি না থাকে, তাহলে কি হয়? তাহলে কিন্তু অরাজকতার সৃষ্টি হয়। রাশিয়ায় কিন্তু সেই ঘটনাটাই ঘটেছিল। এবার আমি তারপরে চলে যাব পরের পাতাতে। আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলোই আলোচনা করব। দেখো, এখানে
একটা টুকরো খবর বলছে যে এই লেনিনের নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ NEP, লেনিন নেত্রিক রাশিয়ায় এই ক্ষমতাসীন বলশেভিক দল 1918 খ্রিস্টাব্দে দেশের শিল্প কারখানা, ব্যাংক, জমি, ব্যক্তিগত ব্যবসা, যানবাহন, গির্জার সম্পত্তি, বেসরকারি ও শিল্প প্রতিষ্ঠান সহ প্রায় সব কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়। তো আমাদের ব্যক্তিগত জিনিসগুলো যদি এই রাষ্ট্রের হাতে চলে যায় বা যারা শাসন করছে তাদের হাতে চলে যায়, তাহলে আমাদের কি থাকলো? আমাদের কিছুই থাকলো না। সেই কারণের জন্যই কিন্তু রাশিয়ায় এই বিপ্লব ঘটেছিল, আর রাশিয়ায় পরিবর্তনটা এসেছিল, জারতন্ত্রের পরিবর্তে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে তারা কিন্তু এগিয়ে গিয়েছিল। তাই আমি আজকে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আমাদের পাতা হচ্ছে 100 পাতা পর্যন্ত, আমরা এই 94 থেকে 100 পাতার মধ্যে যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো কিন্তু এখানে শেয়ার করেছি, সেটা আমি তোমাদের পরে বিশ্লেষণ করে বলছি। কিন্তু তার আগে বলবো, যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই করে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে। আর আমি এই বড় কোশ্চেনটা কিভাবে আমরা লিখলে পরে কোশ্চেনের মানটা ভালো থাকবে, অর্থাৎ কোশ্চেনের মান 8 থাকে বা 10 থাকে, তাহলে আমাদের একটা লক্ষ্যই থাকবে যে এক্সামিনারের কাছ থেকে কিভাবে আমরা সেই 10 নম্বরটা নিয়ে নেব, তার কতগুলো টেস্ট আর টাইপস আমরা কিন্তু দেখাবো। অর্থাৎ আমি আগে কয়েকটা ভিডিওতে এরকম টাইপস দেখিয়েছি। তো যারা এই এই ধরনের ভিডিওগুলো দেখেছো, অর্থাৎ আমার এই প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দেখেছো, তারা তো অবশ্যই বুঝেছো আজকে কিন্তু আমার এই হিস্ট্রি সাবজেক্টে এই ধরনের যদি টিপস আমি তোমাদের দিতে পারি তাহলে তোমরা ভীষণ উপকৃত হবে। তাহলে দেখো, এই টিপস দেওয়ার আগে আমি বলবো যে এর থেকে একটা সুন্দর করে তোমরা স্ক্রিনশট তুলে নাও, যাতে এই কোশ্চেনগুলো শুধু কোশ্চেনই নয়, এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমি পাশে পাশে লিখে রেখেছি। আর ইতিহাস মানেই অনেক বড় একটা ব্যাপার, অর্থাৎ এই ইতিহাসের কোশ্চেন প্রতি লাইনে প্রতি পাতায় ভর্তি থাকে। এই কোশ্চেনগুলোর মধ্যে আমরা তো সব কোশ্চেন পড়ে ওঠা সম্ভব নয়, সব অবশ্যই পড়বো, কিন্তু তার মধ্যে থেকে পরীক্ষার আগে আমরা যদি এইরকম ধরনের একটা সাজেশন পেয়ে যাই, আমি লিখেছি হিস্ট্রি সাজেশন সেকেন্ড সামেটিভ 2025, অর্থাৎ 2025 সালে 9-এ যারা পড়ো সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তারা এই ভিডিওটি কিন্তু ভালো করে দেখবে। তাহলে দেখো, আমি এখানে এখন আলোচনা করব যে রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ অর্থাৎ পটভূমি। তাহলে দেখো, আমি যদি এখানে সূচনা হিসাবে দিই যে রুশ বিপ্লব কি কারণে ঘটেছিল, অর্থাৎ রাশিয়ার জাততন্ত্র কে পরিবর্তন করে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু রুশ বিপ্লব হয়েছিল। এটা যদি আমি ভূমিকাতে দিয়ে দিই, এখানে ভূমিকা বলে একটা কথা, এই ভূমিকা বলে একটা কথাতে কিন্তু এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো হয় যে কেন আমরা এই মানে এই রুশ বিপ্লবটা করেছিলাম। আর আমাদের লেখা স্টাইল আমি আগেও দেখেছিলাম যে লেখা স্টাইলটা এই যে ভূমিকা, এখান থেকে ভূমিকা দেওয়া রেখে এইখান থেকে শুরু করবো, তারপরে ভূমিকা যেখান থেকে শুরু, এটা একটা লাইন, দুটো লাইন লিখবো, লেখার পর আমি ঠিক এইরকম জায়গায় এসে শেষ করবো। তাহলে দেখো দেখতে কত সুন্দর লাগছে। অর্থাৎ আমি ভূমিকা থেকে যে রুশ বিপ্লবের ভূমিকা যদি টেনে নিয়ে আসি, টেনে নিয়ে এসে এরকম একটা ভূমিকা দিয়ে দিই, তাহলে কিন্তু এক্সামিনার খুব খুশি হবেন। আর আমার এই ভূমিকা লেখা তলায় দাগ দেওয়া অর্থাৎ আন্ডারলাইন করা, আমি এটা বোঝাতে চাইছি যে এক্সামিনার সবাই কিন্তু নম্বর দেওয়ার জন্য প্রস্তুত, সবাই ঢেলেই নম্বর দিতে চায়, কিন্তু আমরা যদি আমাদের লেখানি যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু নাম্বারটা পাবো। তাই আমরা টিচারকে যেন মনে হচ্ছে আমি খাতার পাশে এসে, এক্সামিনার যখন খাতা দেখছে তার পাশে বসে রয়েছে, স্যার এটা তো দেখেন না, আমি এই যে ভূমিকা লিখেছি, এই ভূমিকা লিখে আমি না এর উপরে লিখেছি, দেখুন না কেমন হয়েছে। তো এটা যদি দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়, এক্সামিনার খুশি হয়, খুশি হয়ে কিন্তু এখানে একটা নাম্বার তোমাদের জন্য বরাদ্দ করে রেখেই দেবে। যদি ধরো এখানে একটা হাফ নম্বর বা 1 নম্বর একটা ভূমিকাতে দিয়ে রাখে তাহলে কিন্তু খুব ভালোই হয়। এবার আমি বলবো যে এই যে রুশ বিপ্লব, এই যে রুশ বিপ্লব দেখো 3টে কারণ, একটা হচ্ছে সামাজিক, একটা অর্থনৈতিক, একটা রাজনৈতিক। তো এটা আগে পরেও দিতে পারো তোমরা, যদি এরকম দিই, আমি যদি এখানে লিখে দিই রুশ বিপ্লব, হ্যাঁ, রয় দুর্গ, রয় হস্য তন্ত সরস, বয়সিক বয় লয় ব বিপ্লব,
হ্যাঁ, বিপ্লব বিপ্লব যদি এটা লিখিয়ে দিই তাহলে এটা হলো রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের আমি দেব প্রথমে দেব রাজনৈতিক কারণ। এটা রাজনৈতিক, রয়াকার বর্গের জ দন্ত নয় ঐকার তয় হস্যি ক, রাজনৈতিক। এই যে রাজনৈতিক, এই রাজনৈতিক কারণটা আমি এখানে দিলাম। আর এই রাজনৈতিক কারণের মধ্যে আমি যদি তিনটে পয়েন্টস বের করি, দেখো আমি এখানে পয়েন্টসগুলো সুন্দর করে বের করেছি যে এই রাজনৈতিক কারণের মধ্যে যে স্বৈরাচারী, হ্যাঁ, জারতন্ত্র, এই স্বৈরাচারী জারতন্ত্র, এই স্বৈরাচারী দন্ত সয় বয় ঐকার রয়াকার স্বৈরা চা রয় সিঁড়ি, হ্যাঁ, জারতন্ত্র জয় আকার রজার ত দন্ত নয় তয় ফলা ত্রন্ত্র। এটা যদি এখানে দিয়ে দিই, এবার দেখো রাজনৈতিক অস্থিরতা, যদি তারপরে রাজনৈতিক রয়াকার বর্গের যা দন্ত নয় ঐকার তয়সি রাজনৈতিক অস্থিরতা দন্ত সয় থয়সি র তয়াকার অস্থিরতা, এই অস্থিরতা দিলাম। এবার 3 নম্বর দেখো দুর্নীতি ও অক্ষমতা, হ্যাঁ, অদক্ষতা। দেখো দুর্নীতি দয় দয়হস্যু দন্ত নয় রে ফস্যি দীর্ঘি তয়স্যি, দুর্নীতি ও অদক্ষতা অদক্ষতা। এটা দেখো আমার 3টে পয়েন্টস হয়ে গেল। এবার দেখো এই 3টে পয়েন্টসের উপরে, অর্থাৎ রাজনৈতিকটা প্রথম দেখিয়েছি, এই রাজনৈতিক কারণের মধ্যে প্রথমে বলছে যে স্বৈরাচারী জারতন্ত্র। আমি আগেই বলেছি যে রাশিয়ায় স্বৈরাচারী জারতন্ত্রের অবসান ঘটিয়ে সেখান থেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়াবাসী এই রুশ বিপ্লবে অংশগ্রহণ করেছিল। তারা যদি এই স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ না করত তাহলে কিন্তু এই জারতন্ত্র শেষ হতো না। তাই এটা একটা কারণ আমরা লিখে দিলাম। তাহলে দেখো রাজনৈতিক অস্থিরতা, তো বিপ্লব হলেই রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন দলাদলি ভাব, রাজনৈতিক অস্থিরতা এবং মারামারি, হিংসা দেশ, এগুলো কিন্তু লেগেই থাকে। এটাই কিন্তু সেই রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ রাজনৈতিক দলগুলো, অর্থাৎ দেশে যতগুলো রাজনৈতিক দল থাকবে সেই রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু একেবারে অস্থির হয়ে উঠবে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলে গেছে, প্রথম বিশ্ব চলার পরে এমনি দেশবাসী ক্ষিপ্ত বা একেবারে নিপীড়িত। এইটা গেল রাজনৈতিক অস্থিরতা। এবার দেখো দুর্নীতি ও অদক্ষতা, অক্ষমতা, অদক্ষতা। দেখো দুর্নীতি, অর্থাৎ সব ক্ষেত্রে যদি দুর্নীতি আসে, এই দুর্নীতি আর যদি অদক্ষতা থাকে, অর্থাৎ কাজে যদি গতি না থাকে, কাজ যদি সঠিক না হয়, তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। সেই কারণের জন্যই আমি এখানে রাজনৈতিক অস্থিরতার পয়েন্টসে কিন্তু 3টে দেখিয়েছি। এবার দেখো আমি দেখাবো যে সামাজিক, হ্যাঁ, এই সামাজিক সামাজিক দেখো এখানে সামাজিক লিখব, মায়াকার ভোটের জয় হস্যি সামাজিক, এই সামাজিক কথাটা লিখব। এই সামাজিক অস্থিরতার মধ্যে দেখো কি কি, এই অস্থিরতার মধ্যে যে এই যে সামাজিকের মধ্যে সামাজিক বৈষম্য ও নিপীড়ন, এইটার মধ্যে আমি দেখো এটাকে চিত্রটাকে একটু দেখার মতো করার জন্য, আমি এক্সামিনারকে খুশি করার জন্যই এটা করেছি। তো এটা যদি আমি এখানে দিই তাহলে কেমন যেন দেখতে ভালো লাগছে, এটা তো চিত্রটা একটু অ্যাট্রাকটিভ হয়েছে। তো এইরকম ধরনের যদি চিত্র করি তাহলে ভালো হয়। দেখো এই সামাজিক বৈষম্য ও নিপীড়ন 2 নম্বর সামাজিক, এই সামাজিকের মধ্যে সামাজিক বৈষম্য, এখানে লিখবো সামাজিক দন্ত সয়াকার ময়াকার বর্গের জয় হস্যি সামাজিক বৈষম্য, ওই বয়কাত, হ্যাঁ, বয়কাত দন্ত সাহায্য ফলা বৈষম্য ময়জ ফলা বৈষম্য ও কি করবো নিপীড়ন দন্ত নয় হস্যি পয় দীর্ঘি, হ্যাঁ, টয় শূন্য নিপীড়ন, এটা লিখে দিলাম। এবার দেখো ভূমি সমস্যা, এটার মধ্যে লিখবো ভূমি সমস্যা, এই ভূমি দন্ত ম দন্ত সাহায্য ফলা আকার, ভূমি সমস্যা, ভূমি সমস্যা গেল। এবার দেখো 3 নম্বর শ্রমিক অসন্তোষ, এখানে দিলাম শ্রমিক, তারপর সাইড ফলা ময় হস্যি শ্রমিক, হ্যাঁ, অসন্তোষ দন্ত দন্ত নয় তয়কার অসন্তোষ, এটা দিলাম। তাহলে দেখো এই 3টে পয়েন্টসের বেশি প্রত্যেকটা বলেছে দুটো দুটো করে আড়াইটা করে লাইন লিখবো। তাহলে দেখো সামাজিক বৈষম্য বিপ্লব, এই সমাজে বিভিন্ন জাতিগোষ্ঠী সৃষ্টি হয় এবং তাদের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায় এবং সমাজে উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণী বলে দুটো ভাগ হয়ে যায়। এই দুটো সমাজে দুটো 3টে শ্রেণীতে যদি ভাগ হয়ে যায় সমাজ, তাহলে কিন্তু উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীকে শোষণ করে এবং তার ফলে কিন্তু অরাজকতার সৃষ্টি হয়। এক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। তারপরে দেখো ভূমি সমস্যা, এবার ভূমি সমস্যা
হলে পরে হয় কি, ভূমি যদি যাদের কৃষকের কাছ থেকে অর্থাৎ সাধারণ মানুষদের কাছ থেকে যদি ভূমি সরকারের আন্ডারে চলে যায়, তাহলে সাধারণ মানুষ কৃষিকাজ করতে পারবে না। কৃষিকাজ না করতে পারলে তাদের মধ্যে খাদ্যের অভাব দেখা দেবে, অসন্তোষ দেখা দেবে, তারা আন্দোলনে লিপ্ত হয়ে পড়বে। এটাও কিন্তু সেটাই কারণ। এবার দেখো শ্রমিক অসন্তোষ, এবং শ্রমিকদের মধ্যে যারা উচ্চ শ্রেণীর অর্থাৎ যারা সমাজের শ্রেষ্ঠ অর্থাৎ উচ্চ শ্রেণীরা নিম্ন শ্রেণীকে শোষণ করে, এবং শোষণ করে শ্রমিকদের বিনা পারিশ্রমিকে কাজ করানোর একটা মানসিকতা কিন্তু তাদের হয়েই যায়। তাই তারা কিন্তু সেই কাজটাই করতো। এক্ষেত্রেও কিন্তু সেই সামাজিক শ্রমিক অসন্তোষ কিন্তু এক্ষেত্রে দেখাই দিয়েছিল। এবার আমি চলে যাব, দেখো তারপরে পয়েন্টস অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ এই অর্থনীতিটা আমি এখানে লিখেছি। দেখো এইটাকে এখানে দিয়েছি 3টে ভাগ, এখানে 3টে ভাগ দিয়েছি, এখানে আবার 3টে ভাগ দেখিয়েছি। দেখো এটা লিখবো অর্থনৈতিক, অর্থনৈতিক। এই অর্থনৈতিক কারণের মধ্যে দেখো ভূমিহীনতা, ভয় দীর্ঘ ময়সী, ভূমি হয় দীর্ঘি হয়সী হয় দীর্ঘি দন্তন্য তয়াকার, হীনতা, এই ভূমিহীনতা। তারপরে পয়েন্টস দেখো শ্রমিকদের শোষণ, এই শ্রমিক শোষণ লিখবো, তাহলে শ্রমিক শোষণ, সরকার পেট্রোল সহ অধ্যয়ন শোষণ। তারপরে দেখো শ্রমিক শোষণ। তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধ, এটাও একটা কারণ। প্রথম প্রথম বিশ্বযুদ্ধ, যুদ্ধ। এবার দেখো এই 3টে পয়েন্টসকে আমি একটু বিশ্লেষণ করি, ঠিক এইগুলো যেমন করে করেছে এরকম। দেখো ভূমিহীনতা কিন্তু এই আন্দোলনের বা এই বিপ্লবের প্রধান কারণ একটা। ভূমি যদি সাধারণ মানুষের হাতে না থাকে, তাহলে কি হবে, সাধারণ মানুষ ভূমিহীন হয়ে পড়বে এবং তারা কাজের জন্য অন্যত্র ঘুরে বেড়াবে, নিজেদের অর্থ উপার্জন করতে পারবে না, খাদ্যের অভাব দেখা দেবে, এবং সেই সুযোগটা নিয়ে যারা উচ্চ শ্রেণী তারা কিন্তু তাদের অল্প মূল্যে বা বিনামূল্যে খাটিয়ে নেওয়ার সুযোগটা পেয়ে যায়। এটাও কিন্তু সেটাই হয়েছিল। এবার দেখো শ্রমিক শোষণ, অর্থাৎ উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীকে শোষণ করবে, এই সিস্টেমটা সেই সভ্যতার উষালগ্নে যেমন ছিল এখনো আছে, এটা থাকবে। এটা তবে পরিমাণটা কমে আসবে, অনেক কমে এসেছে, আমরা একটু উন্নত হয়েছি, তাই জন্য এই শ্রমিক শোষণটা একটু কমই ছিল। কিন্তু যেই সময় অর্থাৎ বিংশ শতকে কিন্তু এই শ্রমিক শোষণ ছিলই। এই বিংশ শতকে যে বিপ্লব আন্দোলনের জন্য সাধারণ কৃষক মানুষ অর্থাৎ শ্রমজীবী মানুষদেরকে শোষণ করা হতো। শোষণ মানে কি, তাদের বিনামূল্যে খাটিয়ে অল্প মূল্য দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো না, পরিশ্রম করা হতো। এটাই কিন্তু সেই শ্রমিকদের শোষণ। এই শ্রমিক শোষণে কিন্তু এই রুশ বিপ্লবের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এবার প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধ মানেই কিন্তু ক্ষয়ক্ষতি। যুদ্ধ হলে পরে কৃষি জমি নষ্ট হয়, কৃষকরা কৃষিকাজ করতে পারে না, কৃষকদের ধরে নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। এই সমস্ত কারণের জন্য কিন্তু রাশিয়ায় এই রুশ বিপ্লব হয়েছিল। এই রুশ বিপ্লবের পটভূমি আমি বলেছি যে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হতে গেলে অর্থাৎ যুদ্ধ তৈরি করতে গেলে বা যুদ্ধ সংঘটিত হতে গেলে এই সমস্ত কারণগুলো কিন্তু থাকে। তাই আমি বলবো যে বড় কোশ্চেনের উত্তরগুলো যদি আমরা এইভাবে বিশ্লেষণ করে করে লিখতে পারি, তাহলে কিন্তু এক্সামিনার খুশি হন। আমি এক্সামিনার কাছ থেকে নম্বরটা নেব, এক্সামিনার দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি এক্সামিনার কাছ থেকে নম্বরটা নেবো স্যার, আমি বলছি জানো এক্সামিনার খাতা দিচ্ছেন তার পাশে বলে স্যার এই দেখেন আমি রুশ বিপ্লবের 3টে কারণ দেখিয়েছি, এই 3টে কারণের মধ্যে দেখেন প্রত্যেকটা কারণের মধ্যে আবার 3টে ভাগ দেখিয়েছি। তো এই 3টে ভাগ দেখানোতে আপনি খুশি না স্যার? আপনি তো খুশি, তো আপনি অবশ্যই খুশি হয়েছেন, কারণ হচ্ছে আপনি দেখছেন যে আমি এখানে ইন্ডিকেট করছি, অর্থাৎ আমি বলছি মানে ইনডাইরেক্টলি বলছি যে আমি 3টে কারণ দিয়েছি, এই কারণ দুটো দেখুন স্যার একটু কাইন্ডলি, যা দেখলে পরে এক্সামে দেখলে রুশ বিপ্লব 3টে কারণ, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক, তার আবার 3টে ভাগ, তাহলে অবশ্যই যদি আমি এখানে একটা করে নম্বর দিই, দেখো 3×9 আর 10, এটা কিন্তু নম্বরটা পেয়ে যাব। তাহলে এবার উপসংহারে একটা কথা লিখে দেবো যে শেষ তো করতে হবে। তো দেখো কোনো জিনিস শুরু হলে তার শেষ আছে, শেষটা হবে যদি এইরকম বিপ্লব জারতন্ত্রের অবসান ঘটিয়ে যদি আমি রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু রুশ বিপ্লব সার্থক। তাই আমরা এইরকম প্রতিবাদমুখী অর্থাৎ প্রতিবাদী হয়ে উঠব, তাহলে আমাদের সমাজ তথা অর্থনীতি তথা দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে। এইরকম কথা কয়েকটা লিখে দিলে কিন্তু এক্সামিনার খুব খুশি হবে। এরপরে আমি আসবো যে কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে আমি চয়েসবল কোশ্চেন অর্থাৎ মাল্টিপল এমসিকিউ টাইপ কোশ্চেন, যেগুলো কোশ্চেন সাধারণত সরাসরি আসতে পারে, এমসিকিউ আসতে পারে, টেক দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাচিং, সবভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারবে। সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো
আমি এখানে 20টা কোশ্চেন লিখেছি বাছাই বাছাই, এই কটা কথা অর্থাৎ 94 পাতা থেকে 100 পাতার মধ্যে আমি 20টা কোশ্চেন চয়েসেবল কোশ্চেন সিলেক্ট করেছি। এই কোশ্চেনের উত্তরটা কিন্তু আমি পাশাপাশি দিয়েই রেখেছি। সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, জার কাদের বলে? এই রাশিয়ার শাসকদের বলা হয় জার। 2 নম্বর দেখো, জার কোন জাতীয় শব্দ? তো জার কোথা থেকে এসছে এটা যদি আমরা একটু জেনে যাই তাহলে কিন্তু ভালোই হয়। এবার দেখো, জার এই বুলগেরীয় শব্দ থেকে এসছে। 3 নম্বর দেখো, জারিনা কাদের বলে? এই জারদের রানীদের জারিনা বলে। 4 নম্বর দেখো, কে কবে প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন? তো 1547 খ্রিস্টাব্দে রাশিয়ার রাজা চতুর্দশ আইভান এই জারতন্ত্র জার উপাধি গ্রহণ করেছিলেন। এবার দেখো 5 নম্বর দেখো, জারতন্ত্র কি? এই জারতন্ত্র হলো জার বা জারিনাদের শাসন ব্যবস্থা। এই পদ্ধতিটাকেই বলবো জারতন্ত্র। এবার দেখো 6 নম্বর দেখো, এই নারদ কথার অর্থ কি? এই নারদ কথার অর্থ হচ্ছে জনসাধারণ। 7 নম্বর দেখো, এই ডুমা কি? এই রাশিয়ার নির্বাচিত আইনসভা হচ্ছে এই ডুমা। এবার এই 8 নম্বর দেখো, বীর কাদের বলে? দেখো, রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি হলো বীর। 9 নম্বর দেখো, রক্তাক্ত রবিবারের ঘটনা কোথায় ঘটেছিল? রাশিয়ায় এই পেট্রোগাউ শহরে এই রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটেছিল। 10 নম্বর দেখো, নেহেলিস কারা? অর্থাৎ রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী, এটাই হলো এই নেহেলিস। 11 নম্বর দেখো, সোভিয়েত কথার অর্থ কি? এই সোভিয়েত কথার অর্থ হলো পরিষদ। 12 নম্বর দেখো, বলশেবিক কথার অর্থ কি? এই বলশেবিক কথার অর্থ এই সংখ্যা গরিষ্ঠ। 13 নম্বর দেখো, টাইদ কি? টাইদ হলো এক প্রকার ধর্মকর। 14 নম্বর দেখো, করভি কি? অর্থাৎ করভি এক প্রকার বেগাশ্রম। 15 দেখো, কুলাক কাদের বলা হয়? রাশিয়ার নতুন জমিদার শ্রেণীকে কুলাক বলা হয়। 16 নম্বর দেখো, বিশ্বের প্রথম জারতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কোন দেশ? রাশিয়া। তারপরে দেখো 17 নম্বর, কারা প্রথম সর্বহারার এক নায়কত্ব তন্ত্র প্রতিষ্ঠা করেন? বলশেবিক দলই এই তন্ত্র প্রতিষ্ঠা করেন। 18 নম্বর দেখো, রাশিয়ার প্রজাতন্ত্রের ঘোষণা হয় কবে? 1917 সালের 14 সেপ্টেম্বর এই রাশিয়ার প্রজাতন্ত্রের ঘোষণা হয়। 19 নম্বর দেখো, রাশিয়ার জারতন্ত্রের পতন ঘটে কবে? অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে জারতন্ত্রের পতন ঘটে। 20 নম্বর দেখো, লাস্ট কোশ্চেন, রাশিয়ার শেষ জার কে ছিলেন? এই রাশিয়ার শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। তো এতগুলো কোশ্চেন আমি এই চ্যাপ্টার থেকে এই কটা পাতা অর্থাৎ 94 থেকে 100 পাতার মধ্যে এই কোশ্চেনগুলো পেয়েছি। তার আগে আমি বলবো যে আমি কোশ্চেনগুলো কোন বই থেকে পেয়েছি। দেখো, তোমাদের বইটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ছায়া, ইতিহাস ও পরিবেশ, জি.কে পাহাড়ি, সুভাষ বিশ্বাস, এই ছায়া প্রকাশনীর বই থেকে কিন্তু আমি এটা পেয়েছি। এই বই কিন্তু সকল স্কুলেই নেই, কোনো কোনো স্কুলে এক এক ধরনের রাইটারের বই কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো তোমরা এই চ্যাপ্টারটা খুললে সেখান থেকে পেয়ে যাবে, আর যাদের কাছে এই বইটা আছে তারা তো অবশ্যই পেয়ে যাবে। তাই আমি বলবো তারা কিন্তু বই থেকেও কিন্তু দেখে নেবে কত পাতা, এই 94 থেকে 100 পাতা পর্যন্ত। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে যদি একটা লাইক, একটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা যেমন উপকৃত হবে, আমিও কিন্তু ভীষণভাবে উপকৃত হব। আর এইরকম নানান মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে। তবে এই ভিডিওতে কিন্তু আমরা পার্ট 1 লিখেছি, আমি পার্ট 1 লিখেছি। এই পার্ট 2 কিন্তু এইরকমভাবে এক্সপ্লেন করা হবে, আর টপিক ওয়াইজ আমি বলে দেবো। যদি কোনো কোশ্চেন আমি সিলেক্ট করি, সেই কোশ্চেনটাকে, এই কোশ্চেনটা 3টে স্টার দিয়ে রয়েছে, এই কোশ্চেন কিন্তু আমরা এইভাবে লিখে দেবো। তবে আমি যেটা বলছি, আমি এখানে বিশ্লেষণ করার জন্য এই পয়েন্টসগুলোকে লিখে নিয়েছি। তোমরা কিন্তু পরপর এই ছবিটা এঁকে পরপর ঘরেগুলো বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে প্রত্যেকটা নিয়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক লিখে নিয়ে তার বেছে বেছে 2 লাইন করে করে লিখে দিলে কিন্তু নম্বরটা পেয়ে যাবো। আমি এক্সামিনের কাছ থেকে কেড়েই দেবো নম্বরটা। আর যদি এটা মনে হয় যে না আমাদের খুব কষ্ট বা অনেক সময় চলে যাবে, না, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে এটা করেছি। তোমরা কিন্তু এই ধরনের স্কেল পাওয়া যাবে, স্কেল কিন্তু পরীক্ষা হলে ইউজ করতেই পারবে, সেটা গ্র্যান্টেড। এবার স্কেল দিয়ে যদি আমরা টুকলি নাই, তো টুকলি নিয়ে আমি যে একটা প্রসেস, একটা স্কেল, একটা কম্পাসের সাহায্যে আমরা এগুলো করছি, করে নিলে পরে আমি জাস্ট কম্পাসটা পেন্সিল কম্পাসের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে 4টে-5টা ঘর করে নিলে তাহলে এক্সামিনার দেখবেন, হয়তো দেখে পাবে এটা কি করছে, উনি ওটা দেখবেন, উনি কিন্তু কিছু প্রতিবাদ করবেন না, কারণ এটা একটা ভালো প্রসেস, এটা
প্রশ্নকে ঠিকভাবে উপস্থাপন করাই হচ্ছে একটা স্টুডেন্টের দায়িত্ব। আর এই স্টুডেন্ট যেমন দায়িত্ব পালন করে, এক্সামিনারও খুশি হন এইরকম ধরনের কোশ্চেন দেখে, বা ছেলেটা অনেকটা সময় দিয়েছে, তাহলে এর জন্য আমি সময় বরাদ্দ করেছি 2 মিনিট। আর প্রত্যেকটা পয়েন্টসের যদি 1 মিনিট 1.5 মিনিট করে দিই, তাহলে কিন্তু আমরা এই 9টা পয়েন্টসের 9 দিন 10 মিনিট, 10-12 মিনিটের মধ্যে একটা কোশ্চেন লিখে দিতে পারলে বড় কোশ্চেন কিন্তু এনাফ। তাই আমরা এই প্রসেসটা অবশ্যই ফলো করার চেষ্টা করব। গুড বাই ফ্রেন্ডস।